নজরুল মঞ্চে আজ বিএলওদের ট্রেনিং ছিল। এসআইআর এর প্রসেস শুরু হয়ে গিয়েছে। বিএলওরা এরপরে বাড়ি বাড়ি যাবেন, কি কি করতে হবে তাদের সেই সবের ট্রেনিং ছিল। তো সেই ট্রেনিং মঞ্চে খুব বিক্ষোভ ফুটে উঠলো, একবার দেখুন। কাজের সময়সীমা দেওয়া হলো, এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি, সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? ওনারা কোনো সদুত্তর দিচ্ছেন না, সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এসআইআর সময় অন্য কোনো কাজ করা যাবে না, তাহলে আমরা আমাদের স্কুল সেই বারুইপুর আস্তে আস্তে সন্ধ্যা 6টায় স্কুল কমপ্লিট করে এসে তো ওই সন্ধ্যাবেলায় এসআইআর করা যায় না লোকের বাড়িতে। তাহলে যেখানে নির্বাচন কমিশন বলেছে এসআইআর সময় অন্য কাজ করা যাবে না, অন্য ডিস্ট্রিক্টে এসআইআর করার জন্য অন ডিউটি 31 দিন অন ডিউটি ঘোষণা করেছে। তাহলে আমাদের স্যার করছেন, বলছেন না কেন, সদুত্তর দিচ্ছেন না সেন। সানিক রয়েছে আমার সঙ্গে। সানিক, এসআইআর যখন চলবে সেই সময় অন্য কোনো কাজ করতে হবে না, বুথ লেভেলের অফিসারদের অন্য কোনো কাজে তাদের ব্যবহার করা যাবে না, এরকম আশ্বাস তো ছিল, কিন্তু এখন সমস্যা কোথায়? দেখো, মূলত নয়াদিল্লিতে যে প্রেস কনফারেন্স করে জাতীয় নির্বাচন কমিশনার তিনি যখন সারা দেশে এসআইআর নিয়ে যখন তিনি ঘোষণা করেছিলেন, সেই সময় তিনি বলেছিলেন এই যারা বিএলও বা অন্যান্য স্তরে যারা কাজ করবেন তাদের সেই সময় শুধুমাত্র এসআইআর এর কাজই তারা করবেন। আর সেই বিষয়টাকে সামনে রেখেই আজকে বিএলওরা যারা আজকে প্রশিক্ষণের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, তাদের মধ্যে আজকে নজরুল মঞ্চে যারা যান, প্রথমার্ধে যে 4টি বিধানসভার বিএলওরা তারা আজকে প্রশিক্ষণে বসেছিলেন, তারা এই প্রশ্নটা আজকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনে রাখেন। তখন তাদেরকে জানিয়ে দেয়া হয় না, কোন রকম অন ডিউটি লিভ তাদের দেয়া হবে না, তাদের নর্মাল যে তারা ডিউটি করেন সেই ডিউটি করার পরে তাদেরকে এসআইআর এর কাজ করতে হবে। স্বভাবতই তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা প্রশ্ন তোলেন যে কিভাবে যাদের অনেকে স্কুলে যারা চাকরি করেন, অনেকে স্কুলে যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 3-4 ঘন্টাও লাগে অনেকে, সেক্ষেত্রে কিভাবে এই ডিউটি করে আসার পরে এই এসআইআর এর কাজ করা সম্ভব সেই নিয়ে তারা প্রশ্ন তুলতে থাকেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখি প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের আধিকারিকরা কোনো সদুত্তর দিতে পারেনি, তারা প্রথমে সেখান থেকে চলে যান এবং সেই মুহূর্তেই নজরুল মঞ্চে উঠে বিক্ষোভ দেখানো এবং বেশ কিছুক্ষণ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তারপরে যেটা আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনের যে আধিকারিকরা ছিলেন তারা তাদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও যেমন একদিকে কথা বলেন, পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফেও দেশের জাতীয় স্তরে বিষয়টি নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে যেটা তাদের কাছে পরবর্তীতে আশ্বাস মিলেছে তাদের কাছে, যে বিষয়টি যেহেতু উপরের মহলে জানানো হয়েছে তাই তাদের হয়তো কোনো একটা ভালো খবরই দেয়া যাবে, তবে 4 তারিখের আগে সেই খবর তারা পাচ্ছেন না, সেই বিষয়টাও কিন্তু কিছুটা হলেও স্পষ্ট করা হয়েছে। তাই তারা কিছুটা আশ্বস্ত হয়ে ফিরলেও এখনো একটা জটিলতা রয়েছে, ফলে কবে গিয়ে এই গোটা বিষয়টা তাদের কাছে স্পষ্ট হবে সেটা কিন্তু এখনো প্রশ্ন চিহ্নের মুখে। জটিলতা রয়েছে, আর সেই জটিলতার জায়গা থেকে ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজ দেখা গেল নজরুল মঞ্চে। ডেইলি 50 কিলোমিটার জার্নি করে অফিস করে এসে আমি কি করে কাজ করব অন ডিউটি না দিয়ে? এটা কি সম্ভব? ইলেকশন কমিশনার যা মনে করবে তাই করবে, এটা আমরা মানছি না, আমরা ডিউটি করব না। অন ডিউটি ঘোষণা করলে তবেই আমরা বিএলওর কাজ করব, নালে আমরা করব না। আমাদের এই বিএলও ডিউটির সময় আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে অন ডিউটি লিভ চাই,
যেটা দেখিয়ে আমরা আমাদের স্কুলের কাগজটা দেখিয়ে আমরা এই ডিউটিতে নিযুক্ত হতে পারবো। নাহলে সাইমালটেনিয়াসলি 100-150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত 7-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি? কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর এক মাস যদি স্কুল কখনো অন ডিউটি দিতে পারে না, একদম কমিশনের আধিকারিকরা যারা এখানে ছিলেন তাদেরকে যখন আপনারা এটা বললেন তারা এরিয়া চলে গেছে। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ির মানে ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? সন্ধ্যা হয়ে যাবে। যদি অন ডিউটি দেয় তাহলে আমরা সবাই ভালো মতন কাজটা করতে পারি। আমরা বলছি না কাজটা করব না, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে। এক নম্বর এটা আমরা যখন এই যুক্তিটা রাখলাম, ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি, তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন। এটা তো কোনো সদুত্তর নয় তো, কারণ ওনারাই তো আমাদেরকে কাজটা করাচ্ছেন। ওরা বলছেন আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অ্যাপ্লাই করুন। আমরা তো ডিআই তো আমাদেরকে এটা অ্যাপয়েন্টমেন্ট করেনি, এটা তো ইলেকশন কমিশন করেছে। তাহলে ইলেকশন কমিশন তো এর উত্তরটা দেবেন। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রতিবাদ প্রথম করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই তিনি বলেছিলেন যে এই এসআইআর তারা বিরোধিতা করছেন, আর এসআইআর এর বিরোধিতায় এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পথে নামবেন। কোথা থেকে কত দূর যাবে তার এই প্রতিবাদ মিছিল আমি জানবো, এবং তার পাশাপাশি জানতে চাইবো কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, একেবারে পথে নেমে প্রতিবাদ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে, সামনের বছর ভোট, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথে নামা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই একটা জায়গায় তারা স্পষ্ট করে দিয়েছেন, এসআইআর এর নামে কোনো বৈধ ভোটারের নাম বাদ যেন না যায়। আর সেক্ষেত্রে বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ লোকের সমাবেশ হবে তৃণমূল কংগ্রেসের। এই হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এসআইআর নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বারবার কিন্তু এই এসআইআরকে এনআরসির প্রথম পর্যায়ে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আগামী মঙ্গলবার শহরের রাজপথে যে মিছিল হবে এসআইআর এবং এনআরসিকে ইস্যুকে সামনে রেখে রাজনৈতিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। এটাতে কোনো সন্দেহ নেই যে 2026-এর বিধানসভা নির্বাচনে এনআরসির আতঙ্কে, আত্মহত্যার ঘটনা, এসআইআর এই ইস্যুগুলি সামনে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচার কর্মসূচি করবে। কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে আন্দোলনের সুর তুলে দেওয়া, যার শুরু আগামী 4 নভেম্বর হচ্ছে, যে মিছিল BR আম্বেদকর মূর্তির সামনে থেকে শুরু হবে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। অবশ্যই এই মিছিলের যে রুট তা এখনো পর্যন্ত যা চূড়ান্ত হয়েছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে জানা যাচ্ছে BR আম্বেদকর মূর্তির সামনে থেকে শুরু হয়ে এই মিছিল রেড রোড ধরে রাজভবনের দক্ষিণ গেটের পাশ দিয়ে ডেকাস লেন হয়ে ধর্মতলা মোড় থেকে বাঁ দিকে নিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। দুপুর 2:30টার সময় এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে যা প্রস্তুতি নেওয়া হয়েছে, দুপুর 1:30টা থেকে জমায়েতের ডাক দেওয়া হবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত এই মিছিল এবং সেই মিছিলের যে প্রতিবাদের যে ইস্যু, অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যথেষ্টই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তুমি দেখেছো ইতিমধ্যেই এনআরসি আতঙ্কে দুজনের আত্মহত্যার ঘটনা, যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে সরব হয়েছেন, এবং সরাসরি এর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে নাকি তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত 4 নভেম্বরের যে মিছিল এবং মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, অবশ্যই কেন্দ্রকে করা আক্রমণের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের আগামী দিনে কি করণীয় থাকবে এনআরসি এবং এসআইআরকে কেন্দ্র করে, তাও সেই সুরও বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। 4 নভেম্বর দুপুর 2:30 থেকে এই মিছিল শুরু হবে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। এর আগে 16 জুলাই 2025 মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের, পাশাপাশি একবার শোনাতে চাইব 28 অক্টোবর কদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। বলছে 2002-টা দেখতে হবে লিস্ট, তোমরা কে ঠিক করে দেবে, আর ভোটার লিস্ট যখন শুরু হবে
দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। এটা কি হচ্ছে? ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক।